Welcome everyone. Today we will discuss about packaging of DNA অর্থাৎ আমাদের যে লং ডিএনএ মলিকুলটা আছে হিউম্যানের ক্ষেত্রে যদি দেখা যায় সেটা 2.2 মিটার, তাহলে একটা লং ডিএনএ একটা ছোট্ট সেলের মধ্যে এবং তার মধ্যে যে ছোট্ট নিউক্লিয়াস থাকছে 10⁻⁶ মিটারের, তাহলে ছোট ডায়ামিটারের মধ্যে কিভাবে থাকে, তাহলে সেটা বুঝতে গেলে আমাদের ডিএনএ প্যাকেজিং সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তাহলে আমরা আজকে সেই ডিএনএ প্যাকেজিংটাই ডিসকাস করব। তো আমাদের আজকের টপিক হচ্ছে প্যাকেজিং অফ ডিএনএ। তাহলে আমরা আজকে ডিএনএ এর প্যাকেজিং প্রসেসটা পড়ব। তাহলে প্রোক্যারিওটিক ডিএনএ যদি দেখা যায় খুব সিম্পল এবং সেটা অনেক ছোট হয় এবং সার্কুলার ডিএনএ হয়, কিন্তু ইউক্যারিওটিক ডিএনএ যদি দেখা যায় সেটা অনেক বেশি লং হবে এবং সেক্ষেত্রে লিনিয়ার ডিএনএ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রোক্যারিওট এবং ইউক্যারিওট দুটোর ক্ষেত্রেই প্যাকেজিংটা কি প্রসেসে হতে পারে সেটা একটু ডিসকাস করব। ফার্স্ট আমরা তাহলে ইন কেস অফ প্রোক্যারিওট যদি দেখি, তাহলে ইন কেস অফ প্রোক্যারিওট, তাহলে প্রোক্যারিওটের ক্ষেত্রে ডিএনএ প্যাকেজিংটা কিভাবে হবে আমরা যদি দেখি, প্রোক্যারিওটিক ডিএনএ যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ন্যাকেড ডিএনএ থাকে, ন্যাকেড ডিএনএ। তাহলে ন্যাকেড ডিএনএটা সাইটোপ্লাজমে প্রেজেন্ট থাকে। যেহেতু প্রোক্যারিওটের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমরি অ্যাবসেন্ট, অর্থাৎ সেখানে প্রিমিটিভ টাইপের নিউক্লিয়াস থাকে বা নিউক্লিয়াস অ্যাবসেন্ট, সেই ক্ষেত্রে নিউক্লিয়ার মানে জেনেটিক মেটেরিয়াল যেটা আছে সেটা সাইটোপ্লাজমেই পড়ে থাকে ন্যাকেড কন্ডিশনের জন্য তাদের ন্যাকেড ডিএনএ থাকে। ন্যাকেড ডিএনএ যদি দেখা যায়, ন্যাকেড ডিএনএ প্রপার্টি যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, অ্যাসিডিক। সেকেন্ড যদি দেখা যায় নেগেটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ, কারণ সেখানে ফসফরিক অ্যাসিড থাকে ডিএনএ এর মধ্যে, সেই জন্য এটা হচ্ছে নেগেটিভলি চার্জ এবং অ্যাসিডিক। এবং এর সঙ্গে আমরা যদি দেখি কিভাবে প্যাকেজিং হচ্ছে, এর সঙ্গে কম্বাইন করছে আমাদের প্রোটিন, এর সঙ্গে কিছু প্রোটিন মলিকুল অ্যাড হয়। তাহলে সেই প্রোটিন মলিকুলের বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে সেটা কেমন পাবো, তাহলে প্রোটিনটা হচ্ছে বেসিক, কারণ সেখানে কি থাকবে বেসিক অ্যামাইনো অ্যাসিড সেটা দ্বারা গঠন করে আমাদের বেসিক প্রোটিনটা। এবং একই সঙ্গে যদি দেখা যায় সেটা হচ্ছে আমাদের পজিটিভলি চার্জ, পজিটিভলি চার্জড। তাহলে প্রোক্যারিওটিক যে ন্যাকেড ডিএনএ আছে সে হচ্ছে অ্যাসিডিক আর নেগেটিভলি চার্জ, এবং আমাদের প্রোটিন মলিকুল যার সঙ্গে সে কম্বাইন করে আমাদের সেই লুপ ফর্মেশন করবে, তাহলে সেটা যদি দেখা যায় প্রোটিন হচ্ছে বেসিক প্রোটিন, তাহলে সেটা বেসিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা ফর্মেশন হয়েছে বলে বেসিক নেচারের। একই সঙ্গে সেটা পজিটিভলি চার্জ, কারণ বেসিক অ্যামাইনো অ্যাসিডের সাইড চেনে যে আমরা যদি দেখি সেখানে অ্যামাইনো গ্রুপ প্রেজেন্ট থাকার কারণে তারা পজিটিভলি চার্জ হয়। তো এই হচ্ছে আমাদের পজিটিভলি চার্জ প্রোটিন অ্যান্ড নেগেটিভলি চার্জ আমাদের ডিএনএ মলিকুল, তাহলে তারা একসঙ্গে কম্বাইন করে লুপ ফর্মেশন করবে। তাহলে যদি দেখা যায় তাহলে প্রোটিনগুলোকে যদি আমরা এইভাবে দেখাই, তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রোটিন মলিকুল। তাহলে প্রোটিনের সঙ্গে আমাদের ডিএনএটা অ্যাটাচ হবে। তাহলে কিভাবে অ্যাটাচ হবে যদি দেখা যায়, তাহলে এইভাবে ডিএনএ মলিকুলটা প্রোটিনের সঙ্গে কম্বাইন করে লুপ ফর্মেশন করছে। তাহলে যদি দেখা যায় প্রোক্যারিওটিক ডিএনএটা এইভাবে প্রোটিনের সঙ্গে কম্বাইন করে যাচ্ছে এবং লুপ ফর্মেশন করছে। তাহলে প্রোক্যারিওটিক ডিএনএ হয়, যেন আমরা এরকম লুপ কন্ডিশনে দেখি, তাহলে দেখো ডিএনএটা প্রোটিনের সঙ্গে অ্যাটাচ হয়ে, তাহলে সার্কুলার ডিএনএ যখন ছিল এরকম ছিল, তাহলে সার্কুলার ডিএনএ যেটা সেটা প্রোটিনের মাধ্যমে যদি আমরা এইভাবে প্রেসার মানে প্রোটিনের সঙ্গে অ্যাটাচ হয়ে এগুলো ভিতরের দিকে ইন করতে থাকে, তাহলে আমাদের সেই ডিএনএটার শেপটা কি হয়ে যাবে, মানে এইভাবে আমরা যদি প্রেসার ক্রিয়েট করি তাহলে এরকম লুপ ফর্মেশন হয়ে যাবে, ফলে ডিএনএ এর লেন্থটা কমে এসে একটু ছোট জায়গায় অবস্থান করবে। এবং এই যে রিজিয়নে আমরা এটা দেখতে পাবো প্রোটিনের সঙ্গে আমাদের ডিএনএ মলিকুল পজিটিভ নেগেটিভ চার্জের যে অ্যাট্রাকশনটা হলো, এটাকে আমরা নিউক্লিয়েট বলে থাকি, নিউক্লিয়েট। তাহলে এটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক ডিএনএ এবং সেটা সার্কুলার ডিএনএ। তার প্যাকেজিং প্রসেস বললাম যে পজিটিভলি চার্জ প্রোটিনের সঙ্গে নেগেটিভলি চার্জ ডিএনএ তারা লুপ ফর্মেশন করে বা তার সঙ্গে অ্যাটাচ হয়ে আলটিমেটলি লুপ ফর্মেশন করে প্রেজেন্ট থাকে এবং সেটা সাইটোপ্লাজমে ন্যাকেড কন্ডিশনে থাকে, সেইটাকে আমরা বলছি যে আমাদের নিউক্লিয়েট। তাহলে এটা গেল আমাদের প্রোক্যারিওটিক ডিএনএ প্যাকেজিং। এবার আসবে আমাদের ইউক্যারিওটিক ডিএনএ প্যাকেজিংটা কিভাবে হয়। তাহলে প্রোক্যারিওটের ক্ষেত্রে আমরা প্যাকেজিং দেখলাম, এবার আমরা দেখব প্যাকেজিং ইন ইউক্যারিওটস। তাহলে আমরা এবার দেখব যেটা প্যাকেজিং অফ ডিএনএ in
ইউক্যারিওটস। তাহলে ইউক্যারিওটদের ক্ষেত্রে তাহলে ডিএনএ প্যাকেজিংটা কিভাবে আমরা সেটা দেখব। প্রথমত আমরা যদি হিউম্যান ডিএনএ एग्जांपल নিই, আমরা এগিয়ে যাই যে কিভাবে প্যাকেজিংটা হচ্ছে সেটা। তাহলে আমাদের হিউম্যান ডিএনএ ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে হিউম্যান ডিএনএ যদি আমরা দেখি, হিউম্যান ডিএনএ, তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি দেখি বেস পেয়ার হচ্ছে অ্যাবাউট 3 বিলিয়নস and distance between two consecutive বেস পেয়ার যদি আমরা দেখি, তাহলে সেটা কিন্তু 3.4 অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে যদি আমরা লেন্থ ক্যালকুলেট করি, length of DNA, তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল নাম্বার অফ বেস পেয়ার তার সাথে মাল্টিপ্লাই করব কি ডিসটেন্স বিটুইন টু কনজিকিউটিভ বেস পেয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি 6.6 ইন্টু 10⁻⁹ আসবে এতটা বেস পেয়ার। তার সঙ্গে আমাদের মিটার কনভার্ট করলে 0.34 ইন্টু 10⁻⁹ মিটার। তাহলে টোটাল লেন্থ আসে 2.2 মিটার। এবার যদি আমরা নিউক্লিয়াসের ডায়ামিটার দেখি, নিউক্লিয়াসের ডায়ামিটারটা, নিউক্লিয়াস হচ্ছে 10⁻⁶ মিটার। তাহলে ডিএনএ লেন্থ 2.2 মিটার, সেলের লেন্থ বা সেলের ডায়ামিটার সেটাও ছোট, এবং তার মধ্যে যে নিউক্লিয়াস সেটার ডায়ামিটার আরো ছোট হচ্ছে, সেটা হচ্ছে 10⁻⁶ মিটার। তাহলে এত লম্বা একটা ডিএনএ 2.2 মিটার ডিএনএ 10⁻⁶ মিটার এরিয়ার মধ্যে কিভাবে প্যাকেজ হবে, তাহলে সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে হাউ দ্য লং ডিএনএ উইল বি প্যাকড, তাহলে কিভাবে লং বা ডিএনএটা প্যাকড হবে উইদিন দ্য শর্টার ডায়ামিটার অফ নিউক্লিয়াস। তাহলে আমাদের যে কনসেপ্টটা জানতে সেটা হচ্ছে নিউক্লিওজোম মডেল অফ ডিএনএ প্যাকেজিং। তাহলে আমরা এটা কিভাবে এই ডিএনএটা এই শর্টার স্পেসের মধ্যে বা ডায়ামিটারের মধ্যে প্যাকেজ হবে, তাহলে এটার জন্য আমাদের কোন কনসেপ্ট লাগবে? তাহলে আমাদের যে কনসেপ্টটা দরকার সেটা হচ্ছে নিউক্লিওজোম মডেল অফ ডিএনএ প্যাকেজিং। তাহলে আমরা ডিএনএ প্যাকেজিং এর নিউক্লিওজোম মডেল যদি পড়ি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে এত লম্বা ডিএনএ নিউক্লিয়াসের শর্ট স্পেসের মধ্যে থাকছে। তাহলে এবার আসি আমাদের সেই নিউক্লিওজোম মডেলে, যেটার সাহায্যে আমরা বুঝতে পারবো যে কিভাবে ডিএনএটা প্যাকেজ হয়ে শর্টার স্পেসে থাকছে। তাহলে আমরা যেটা দেখবো এবারে নিউক্লিওজোম। তাহলে প্রথম নিউক্লিওজোম কিভাবে মানে রিপোর্টেড হলো বা সেটা প্রথম ডিসকভার হলো যদি দেখা যায়, আমাদের সায়েন্টিস্ট উডক এন্ড তার সঙ্গে আরো কিছু সায়েন্টিস্ট ছিলেন। তাহলে কি দেখলেন? দেয়ার ইজ রিপিটেড থিকেনিং অন chromatin fiber, chromatin fiber। তাহলে তিনি বা তার সঙ্গীরা ছিলেন, তারা দেখলেন যে ক্রোমাটিন ফাইবারের উপরে রিপিটেড থিকনিং দেখা যাচ্ছে। কেমন বিষয়টা? আমরা যদি এরকম দেখাই, তাহলে এটা যদি আমাদের ক্রোমাটিন ফাইবার হয়, তাহলে ক্রোমাটিন ফাইবারের উপরে তিনি এরকম দেখলেন যে এরকম একই রকম থিকনিং পরপর প্রেজেন্ট আছে। পরে এই থিকনিং যেটা, এই থিকনিংটাকে যদি আমরা দেখি একটাকে, তাহলে এটাকে নাম দিয়েছিলেন নিউক্লিওজোম। নিউক্লিওজোম নামটা কে দিয়েছিলেন? অডেট। তাহলে সায়েন্টিস্ট অডেট এটাকে নামকরণ করেছিলেন নিউক্লিওজোম। এবার আমরা দেখব নিউক্লিওজোমের মধ্যে আসলে আছে কি। তাহলে নিউক্লিওজোমটাকে যদি আমরা দেখি এখানে, নিউক্লিওজোম, তো নিউক্লিওজোমের মধ্যে কি কি উপাদান আছে যদি আমরা এটাকে দেখি, নিউক্লিওজোম কি কি পার্ট দ্বারা তৈরি? প্রথমত আসছে আমাদের প্রোটিন। নিউক্লিওজোমের মধ্যে আমরা কি পাবো? প্রোটিন পার্ট পাবো। তারপরে কি পাবো আমরা? ডিএনএ। তার মানে ডিএনএ এর সঙ্গে প্রোটিন কম্বাইন করে তৈরি হয় নিউক্লিওজোম। প্রোটিন যদি আমরা দেখি, তাহলে সেখানে কি কি প্রোটিন পাবো? প্রথমত আমাদের হিস্টোন প্রোটিন পাবো,
হিস্টোন প্রোটিন নিউক্লিওজোম ফরমেশন হয়, এবং নিউক্লিওজোমটা যখন ফার্দার সুপার কয়েলিং হবে তখন হেল্প করবে আমাদের নন ক্রোমোজোমাল হিস্টোন প্রোটিন। তাহলে এবারে আমরা এখানে সেটা বলতে পারি নন হিস্টোন প্রোটিন অর নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিনও আমরা বলতে পারি, অর্থাৎ NHCP আমরা সেটাও লিখতে পারি। ডিএনএ এর মধ্যে যদি আমরা দেখি তাহলে ডিএনএটা আমরা দুই রকম পাবো, একটা হচ্ছে আমাদের কোর ডিএনএ, অ্যানাদার যদি আমরা দেখি সেটা হচ্ছে লিঙ্কার ডিএনএ। তাহলে সেই নিউক্লিওজোমের কমপ্লিট স্ট্রাকচারের মধ্যে যদি আমরা মেইনলি দেখি সেখানে কিন্তু আমাদের কি থাকবে, হিস্টোন প্রোটিন থাকবে আর কোর ডিএনএ থাকবে, এবং যখন নিউক্লিওজোমগুলো পরপর একটার সঙ্গে আরেকটা কানেক্টেড তখন তাদের মধ্যে যে লিঙ্কার ডিএনএ থাকছে সেটাকে বলা হচ্ছে লিঙ্কার ডিএনএ। মেইনলি নিউক্লিওজোম কিন্তু হিস্টোন প্রোটিন মানে হিস্টোন অক্টামার প্লাস কোর ডিএনএ দ্বারা তৈরি, এবং তার সঙ্গে নন হিস্টোন ক্রোমোজোম প্রোটিন লিঙ্কার ডিএনএ মিলিতভাবে প্যাকেজিং এ সাহায্য করবে। তাহলে আমাদের এবারে জানতে হবে যে হিস্টোন প্রোটিন আসলে কি, এবং তারপর আমরা জানবো যে কিভাবে ডিএনএটা সেই হিস্টোন প্রোটিনের চারিদিকে র্যাপড অ্যারাউন্ড হচ্ছে বা তাকে পেঁচিয়ে থাকছে। এবার তাহলে আমরা হিস্টোন প্রোটিন সেই সম্পর্কে দেখে নিই। তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন। আমাদের হিস্টোন প্রোটিন সম্পর্কে যদি দেখা যায়, ফার্স্ট অফ অল হিস্টোন প্রোটিন হচ্ছে বেসিক প্রোটিন। বেসিক প্রোটিন মানে বেসিক ইন নেচার। কেন বেসিক যদি আমরা দেখি তাহলে দেখা যাবে এর মধ্যে কি থাকে, আমাদের লাইসিন এন্ড আর্জিনিন অ্যামাইনো অ্যাসিড থাকে। লাইসিন এন্ড আর্জিনিন অ্যামাইনো অ্যাসিড থাকে। লাইসিন এবং আর্জিনিন হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড। আমাদের অ্যামাইনো অ্যাসিড পড়াশোনা যখন দেখেছি যে সেই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বিভিন্ন ক্লাসিফিকেশন করা হয়েছে, যে বেসিক, অ্যাসিডিক, নিউট্রাল, অ্যারোমেটিক, এরকম আমরা বা সালফার কোয়ান্টিটি অ্যামাইনো অ্যাসিড ক্লাসিফিকেশন করা হয়েছিল। তাহলে সেখানে বেসিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমরা দেখেছিলাম যে সেখানে লাইসিন আর্জিনিনকে রাখা হয়েছিল। তাহলে লাইসিন আর্জিনিন হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে সেই অ্যামাইনো অ্যাসিড দ্বারা যখন প্রোটিন তৈরি হয় সেই প্রোটিনটা হবে বেসিক প্রোটিন। ফলে হিস্টোন প্রোটিন হচ্ছে আমাদের বেসিক নেচারের প্রোটিন। তাহলে আমরা লাইসিন আর্জিনিনের স্ট্রাকচারটা যদি একটু দেখে নিই, তাহলে লাইসিনের স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে যেটা অ্যামাইনো অ্যাসিড তাহলে এদিকে থাকবে একটা কার্বক্সিল গ্রুপ, এই দিকে থাকবে আমাদের অ্যামাইনো গ্রুপ, এখানে আমরা H পেলাম, এবং এখানে সাইড চেন যেটা থাকে তাহলে সেই সাইড চেন আমাদের কি থাকে, এটা হচ্ছে সাইড চেন। তাহলে এরকম এটা হচ্ছে আমাদের লাইসিনের স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের লাইসিন। আর্জিনিনের স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে সেখানে কি পাবো, তাহলে সেখানে একই রকম যেহেতু অ্যামাইনো অ্যাসিড তাহলে একদিকে কার্বক্সিল গ্রুপ থাকবে, একদিকে আমাদের অ্যামাইনো গ্রুপ থাকবে, এখানে থাকবে H, এবং এখানে সাইড চেন যেটা সেখানে যদি দেখা যায় তাহলে আমরা দেখব তাহলে এই হচ্ছে আমাদের আর্জিনিনের গঠন, এটা হচ্ছে আমাদের আর্জিনিন। তাহলে লাইসিন আর্জিনিনের সাইড চেন যেটা আছে তাহলে অ্যামাইনো কার্বক্সিল গ্রুপ থাকার জন্য অ্যামাইনো অ্যাসিড, কিন্তু সাইড চেন যদি খেয়াল করা যায় তাহলে সাইড চেনে দেখো এখানে কি থাকছে আমাদের অ্যামাইনো গ্রুপ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এক্সট্রা অ্যামাইনো গ্রুপ পাচ্ছি। এই অ্যামাইনো গ্রুপ থাকার জন্য এরা কি হবে, বেসিক নেচারের হবে, এবং একই সঙ্গে এরা পজিটিভলি চার্জ হবে। তাহলে এটার জন্য এরা কি হবে, পজিটিভলি চার্জ হবে। তাহলে আমাদের হিস্টোন প্রোটিন যদি দেখা যায় তাহলে সেটা বেসিক নেচারের, তার মধ্যে লাইসিন আর্জিনিন অ্যামাইনো অ্যাসিড থাকছে, এবং লাইসিন আর্জিনিন হচ্ছে আমাদের বেসিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে তার মধ্যে অ্যামাইনো গ্রুপ বেশি থাকছে, সাইড চেন যেটা আমাদের হাইড্রোকার্বনের সাইড চেন যেটা সেখানে অ্যামাইনো গ্রুপ বেশি থাকার কারণে সেটা বেসিক নেচার হবে, একই সঙ্গে তারা পজিটিভলি চার্জ হবে। তার মানে আমাদের এটা হচ্ছে বেসিক প্রোটিন এন্ড পজিটিভলি চার্জড। তো আমাদের হিস্টোন প্রোটিন যদি দেখা যায় তাহলে তারা বেসিক, লাইসিন আর্জিনিন অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি, তাদের গঠন দেখা গেল কেন তারা পজিটিভ বা কেন বেসিক, তাহলে তাদের অ্যামাইনো গ্রুপ বেশি থাকার জন্য বেসিক হচ্ছে, একই সঙ্গে অ্যামাইনো গ্রুপের কারণে তারা পজিটিভলি চার্জ হয়। তাহলে এটা হচ্ছে হিস্টোন প্রোটিন। এবার আমরা হিস্টোন প্রোটিনের টাইপস যদি দেখি তাহলে টাইপস যদি আমরা দেখি তাহলে হিস্টোন প্রোটিন যদি দেখা যায় তাহলে আমাদের 5 টাইপসের পাবো, আমরা 5 টাইপসের পাবো। ফার্স্ট যদি আমরা দেখি তাহলে আমাদের H1 হিস্টোন, সেকেন্ড যদি আমরা দেখি তাহলে H2A, থার্ড H2B, ফোর্থ যদি দেখা যায় H3, ফিফথ হচ্ছে আমাদের H4। তাহলে এই 5টা টাইপের আমরা কি পাচ্ছি,
হিস্টোন প্রোটিন পাচ্ছে। তাহলে এই 5টা টাইপের মধ্যে মেইনলি আমাদের হিস্টোন অক্টামার তৈরি করবে H2A, H2B, H3 and H4। তাহলে হিস্টোন অক্টামার কিভাবে তৈরি হবে? তাহলে আমাদের এই 5 টাইপসের হিস্টোন প্রোটিন কেন পেলাম? তার কারণ হচ্ছে লাইসিন আর্জিনিন অ্যামাইনো অ্যাসিডের রেশিওটা বিভিন্ন রকম হওয়ার কারণে আমাদের এই হিস্টোন প্রোটিনগুলো 5 টাইপস আমরা পেয়েছি। তাহলে আমাদের H2, H2B, H3, H4 যেগুলো পেয়েছি প্রত্যেকটা লাইসিন আর্জিনিন দ্বারা তৈরি, কিন্তু তাদের মধ্যে যে লাইসিন আর্জিনিন রেশিওটা কম বেশি থাকার কারণে আমাদের এই টাইপসগুলো তৈরি হয়েছে। তাহলে আমরা যদি দেখি এই যে H2, H2B, H3 and H4 এর প্রত্যেকে দুটো করে মলিকুল একসঙ্গে যদি কম্বাইন করে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি এখানে H2A, H2A তাহলে ডাইমার তৈরি করবে। আবার যদি আমরা দেখি যে H2B, H2B তাহলে ডাইমার তৈরি করলো। একই রকম আমরা যদি দেখি তাহলে H3 and H3, তারপরে আবার যদি দেখা যায় H4 and H4, তাহলে প্রত্যেকে কি তৈরি করছে? ডাইমার তৈরি করছে। তাহলে আমরা এখানে যদি দেখি এটা প্রত্যেকেই হচ্ছে ডাইমার। তাহলে নিজেরা H2, H2B, H3, H4 এর নিজেরা হচ্ছে মনোমার। তারা যখন দুটো করে মলিকুল কম্বাইন করছে তাহলে তারা প্রত্যেক হচ্ছে ডাইমার। তাহলে এরকম দুটো দুটো করে ডাইমার মিলে টোটাল যদি আমরা একসঙ্গে নিয়ে নিই সবাইকে, তাহলে কি হবে? তাহলে এই চারটে মিলে হবে টেট্রামার, এই চারটে মিলে হবে আবার টেট্রামার। তাহলে টোটাল এটাকে এবং এটাকে একসঙ্গে নিলে কি তৈরি হয়ে যাবে? অক্টামার। সেই জন্য আমরা বলি হিস্টোন অক্টামার। তাহলে নিউক্লিওজোম মেইনলি যেটা ফর্মেশন হবে, তাহলে সেখানে যে হিস্টোন প্রোটিন থাকবে তারা কিন্তু ওই যে চারটে টাইপসের হিস্টোন H2A, H2B, H3, H4 তারা প্রত্যেকে দুটো করে মলিকুল প্রেজেন্ট থেকে তাহলে কি হবে? হিস্টোন অক্টামার তৈরি করবে। তার মানে আমরা যদি ডায়াগ্রামটা দেখি অনেকটা এরকম হবে। তাহলে প্রত্যেক এরকম একটা করে মলিকুল প্রথমে যুক্ত হয়েছে, তাহলে এটা হলো একটা টেট্রামার। তাহলে H2 আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের H2A, H2B, H3 and H4। তাহলে প্রত্যেকে চারটে করে মলিকুল যদি হয় তাহলে আমরা ব্যাক সাইডে যদি দেখি তাহলে সেখানে আমরা আরেকটা করে পাবো। তাহলে আমরা এইভাবে দেখাচ্ছি। তাহলে পিছনে আরেকটা আছে। তাহলে এইভাবে 1 2 3 4 আবার পিছনে যদি দেখি তাহলে H2 এখানে একটা, তার পিছনে একটা আছে, H2B এখানে আছে, তার ব্যাক সাইডে আছে, H3 এখানে আছে, তার ব্যাক সাইডে আছে, H4 এখানে আছে, তার ব্যাক সাইডে আছে। তাহলে টোটাল এখানে কটা থাকছে? 8টা আমাদের সেই হিস্টোন প্রোটিন থাকছে। তার প্রত্যেক ওই চারটে টাইপের হিস্টোন প্রোটিন দুটো করে থাকছে, ফলে হিস্টোন প্রথমটা টেট্রামার, তাহলে 8টা একসঙ্গে চলে এলে তাহলে অক্টামার ফর্মেশন করছে। এটাই হচ্ছে সেই হিস্টোন অক্টামার। এই হিস্টোন অক্টামার তাহলে যদি দেখি তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের পজিটিভলি চার্জড। কারণ আমরা এখানে দেখলাম কি আমাদের হিস্টোন প্রোটিন পজিটিভলি চার্জ, কিভাবে পজিটিভলি চার্জ বা কিভাবে বেসিক সেটা আমরা দেখলাম। তাহলে এই হচ্ছে হিস্টোন অক্টামার। এই হিস্টোন অক্টামারের গায়ে যদি দেখা যায় তাহলে এবার এখানে সেই ডিএনএটা র‍্যাপড হবে। তাহলে ডিএনএটা এইভাবে গায়ে হবে পেঁচাবে। তাহলে আমরা যদি দেখি তাহলে এইভাবে আমাদের ডিএনএ মলিকুলটা কি হচ্ছে? হিস্টোন অক্টামারের চারিদিকে টার্ন করছে। কতটা টার্ন করছে? 1 and 3/4, মানে একটা কমপ্লিট টার্ন করবে, একটা টার্ন কমপ্লিট করবে, তারপরে টার্নটা 3/4 মানে ওই 75% মতন টার্ন করবে। কমপ্লিট দুটো টার্ন করবে না, সেজন্য 1 and 3/4 বলা হয়েছে। তাহলে একটা ভাগ সম্পূর্ণ করবে এবং বাকি 4 ভাগের 3 ভাগ টার্নটা কমপ্লিট করবে। তাহলে এই হচ্ছে আমাদের একটা নিউক্লিওজোম পার্টিকেল। তাহলে এই নিউক্লিওজোম পার্টিকেলের ডায়ামিটার যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের 10 ন্যানোমিটার। আমরা এর গায়ে যে ডিএনএটা পেঁচানো হয়েছে তাহলে যে ডিএনএটার ডায়ামিটার যদি দেখা যায় তাহলে এটা ডায়ামিটার হচ্ছে 2 ন্যানোমিটার। তাহলে আমাদের ডিএনএ হচ্ছে 2 ন্যানোমিটারের ডিএনএ, তার ডায়ামিটার। তাহলে সেটা কি হচ্ছে? হিস্টোন অক্টামারের চারিদিকে পেঁচাচ্ছে। তাহলে হিস্টোন অক্টামারের চারিদিকে যখন টার্ন করছে কতগুলো করছে? 1 and 3/4 টার্ন ডিএনএ থাকছে। তাহলে এই ডিএনএ যেটা এর গায়ে কমপ্লিট টার্ন করছে, তাহলে আমরা সেখানে কি বলেছিলাম? ডিএনএ এর ক্ষেত্রে আমরা বলেছিলাম দুটো বিষয়। একটা হচ্ছে আমাদের টোটাল এখানে যে ডিএনএ থাকবে সেটা হচ্ছে 200 বেস পেয়ারে থাকবে, 200 বেস পেয়ার অ্যাকর্ডিং টু এনসিইআরটি। তাহলে এখানে 200 বেস পেয়ার থাকছে এবং সেটা কোর ডিএনএ যদি দেখা যায় তাহলে কোর ডিএনএ এর মধ্যে কতগুলো থাকবে? তাহলে আমরা এখানে বলেছিলাম কোর ডিএনএ। তাহলে কোর ডিএনএ কত থাকবে? 146
বেস পেয়ার থাকবে। এবং আমরা আরেকটা বলেছিলাম লিঙ্কার ডিএনএ, লিঙ্কার ডিএনএ, তাহলে লিঙ্কার ডিএনএ তাহলে কতগুলো থাকবে 54 বেস পেয়ার। তাহলে এই হচ্ছে আমাদের ডিএনএ পার্ট। এবার ডিএনএ পার্টটা যদি দেখা যায় তাহলে আমাদের ডিএনএ নেচার যদি দেখা যায়, ডিএনএ নেচারটা কেমন? ডিএনএ হচ্ছে অ্যাসিডিক। অ্যাসিডিক কারণ তার মধ্যে যে নিউক্লিওটাইড গুলো দিয়ে ডিএনএটা তৈরি হচ্ছে অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, সেখানে ফসফরিক অ্যাসিড আছে। তাহলে ফসফরিক অ্যাসিড থাকার কারণে সেটা অ্যাসিডিক নেচারের হবে এবং সেই PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড ফসফেট গ্রুপের জন্য এটা কি হবে? নেগেটিভলি চার্জ হবে, নেগেটিভলি চার্জ। সেই কারণেই আমাদের পজিটিভ হিস্টোন প্রোটিন বা বেসিক হিস্টোন প্রোটিনের চারিদিকে যেটা হিস্টোন অক্টোমার ফর্মেশন করছে তার চারিদিকে আমাদের সেই কোর ডিএনএ, তাহলে ডিএনএ এর গায়ে যে 1 and 3 4 টার্ন করলো, তাহলে এটা কিন্তু আমাদের কোন পার্টটা? কোর ডিএনএ পার্টটা। এবং আমরা যখন দেখাবো যে এখানে একটা নিউক্লিওজোম আছে, এখানে একটা নিউক্লিওজোম আছে, তাহলে একটা নিউক্লিওজোম থেকে আরেকটা নিউক্লিওজোমে যখন এভাবে ডিএনএ গুলো পাক খাওয়ার পরে আরেকটাতে যাচ্ছে, তাহলে আমরা এইদিকে আরো দেখাতে পারি। তাহলে আমরা রেড কালার দিয়ে যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের হিস্টোন অক্টোমার। তাহলে এইভাবে ডিএনএ গুলো এইভাবে টার্ন করছে। তাহলে এইগুলো হচ্ছে এক একটা নিউক্লিওজোম। তাহলে এটা একটা নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম। তাহলে আমাদের উডক সায়েন্টিস্ট যে থিকেনিং গুলো দেখেছিলেন সেই থিকেনিং গুলো আসলে কি ছিল? নিউক্লিওজোম ছিল এবং সেই নিউক্লিওজোম টার্মটা দিয়েছিলেন অডেড। তাহলে সেই নিউক্লিওজোম যখন আমরা আন্ডার মাইক্রোস্কোপ দেখব তাহলে সেখানে কেমন মনে হবে? তাহলে আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ যদি দেখো তাহলে আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ যদি দেখি তাহলে এটা কি মনে হবে? বিটস অন স্ট্রিং, বিটস অন স্ট্রিং স্ট্রাকচার মনে হবে। অর্থাৎ সেই সুতোর সঙ্গে সেই মতি বা সমাজে সেই মুক্তগুলো যেমন পরপর গাঁথা থাকে ঠিক তেমন দেখতে হবে, সেই জন্য বলা হচ্ছে বিটস অন স্ট্রিং। তাহলে এই থিকেনিংটাই দেখেছিলাম ওটা, এবং সেটাকে আমরা পরবর্তীকালে নিউক্লিওজোম জানলাম। তাহলে আন্ডার মাইক্রোস্কোপ কিন্তু এরকম দেখাবে। তাহলে সে আমাদের হিস্টোন অক্টোমার, তার গায়ে কোর ডিএনএ 146 বেস পেয়ার 1 and 3/4 টার্ন করছে। তাহলে এটা গেল আমাদের নিউক্লিওজোম এবং এই ডিএনএটাকে একসঙ্গে ধরে রাখার জন্য যে হিস্টোন প্রোটিনটা সাহায্য করবে সেটাকে আমরা বলবো, এখানে আমরা ব্লু কালার দিয়ে দেখাচ্ছি এই হিস্টোন H1। তাহলে H1 হিস্টোন যেটা আমরা দেখাচ্ছি তাহলে সেটা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের H1 হিস্টোন। তাহলে H1 হিস্টোনটা কি করছে? তাহলে এটা হচ্ছে আমাদের H1। তাহলে H1 হিস্টোন এই কোর ডিএনএ যেটা র‍্যাপ অ্যারাউন্ড হচ্ছে সেই হিস্টোন অক্টোমারের চারিদিকে, তাহলে সেটাকে ধরে রাখছে। তাহলে আমরা যদি দেখাই তাহলে এখানে আমরা এইভাবে দেখাতে পারি। তাহলে এখানে কি থাকছে আমাদের? H1, এখানে কি থাকছে? H1, এখানে কি থাকছে? H1। এবং এখানে একটা ডিএনএ তে একটা ডিএনএ যখন মানে একটা নিউক্লিওজোম থেকে আরেকটা নিউক্লিওজোম যখন যাচ্ছে তখন এই যে ডিএনএটা পাচ্ছি এটাকে বলা হচ্ছে আমাদের লিঙ্কার ডিএনএ। অর্থাৎ নিউক্লিওজোম মেইনলি তৈরি হচ্ছে হিস্টোন অক্টোমার প্লাস কোর ডিএনএ, এবং যখন অনেকগুলো নিউক্লিওজোম পরপর নিউক্লিওজোম ফাইবার তৈরি করবে তখন কি থাকছে? এটা একটা নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম। তাহলে এখানে সেই 146 বেস পেয়ার 1 and 3/4 টার্ন কমপ্লিট করছে। তাহলে এখান থেকে আরেকটা নিউক্লিওজোমে যাওয়ার সময় যে ডিএনএটা পাচ্ছে সেটা হচ্ছে আমাদের 54 বেস পেয়ার, যেটা হচ্ছে আমাদের লিঙ্কার ডিএনএ। তাহলে আমাদের ডিএনএটা নেগেটিভলি চার্জ। কেন নেগেটিভলি চার্জ? কারণ তার মধ্যে ফসফরিক অ্যাসিডের ফসফেট গ্রুপ থাকার কারণে, এবং অ্যাসিডিক এবং পজিটিভলি চার্জ নেগেটিভলি চার্জ। এবং আমাদের হিস্টোন প্রোটিন হচ্ছে বেসিক প্রোটিন, কারণ তার মধ্যে বেসিক অ্যামাইনো অ্যাসিড আছে। বেসিক অ্যামাইনো অ্যাসিড আমরা এক্সাম্পল কি দেখছি? লাইসিন আর্জিনিন দ্বারা ফর্মেশন হয়েছে, এবং লাইসিন আর্জিনিনের সাইড চেন যদি আমরা দেখি সাইড চেনে অ্যামাইনো গ্রুপ থাকছে। তাহলে অ্যামাইনো গ্রুপ থাকার জন্য তারা বেসিক এবং একই সঙ্গে তারা পজিটিভলি চার্জ। ফলে পজিটিভলি চার্জ হিস্টোন প্রোটিন ফর্মেশন হচ্ছে, এবং গ্লাইসিন আর্জিনিনের রেশিওর বিভিন্ন হওয়ার কারণে, ভেরিয়াস হওয়ার কারণে আমরা 5 টাইপসের হিস্টোন পেয়ে যাচ্ছি। তার মধ্যে H2A, H2B, H3, H4 এটা সবাই ডাইমার ফর্মেশন করবে। ডাইমারগুলো একসঙ্গে দুটো ডাইমার একসঙ্গে গেলে টেট্রামার হবে। তাহলে টোটাল 4টে একসঙ্গে আমরা অক্টোমার পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের হিস্টোন অক্টোমার। তার গায়ে আমাদের ডিএনএ যেটা আছে নেগেটিভলি চার্জ সেটা র‍্যাপ অ্যারাউন্ড হবে অবশ্যই 1 and 3/4। তাহলে এটা হচ্ছে কোর ডিএনএ, এবং তারপরে লিঙ্কার ডিএনএ এখানে সেই ডিএনএ রিং মানে তোমার সিস্টেম যেটা আছে সেটাকে ধরে রাখবে, এবং একটা নিউক্লিওজোম থেকে আরেকটা নিউক্লিওজোম যখন যাচ্ছে সেটা হচ্ছে এখানে লিঙ্কার ডিএনএ। তাহলে এইভাবে লিংক মানে নিউক্লিওজোম গুলো পরপর যদি কানেক্টেড থাকে তাহলে কি হবে? নিউক্লিওজোমের একটা ফাইবার তৈরি হবে। তাহলে ডিএনএ গুলো কি হলো? র‍্যাপ অ্যারাউন্ড হলো হিস্টোন অক্টোমারের চারিদিকে। তাহলে এরকম অনেকগুলো যদি আমরা নিউক্লিওজোম দেখি তাহলে পরপর নিউক্লিওজোম গুলো যদি কানেক্টেড করে দিই একটার সঙ্গে আরেকটা, তাহলে কি হবে? এখানে আমাদের নিউক্লিওজোম ফাইবার তৈরি হবে। তাহলে আমাদের ডিএনএ এর ডায়ামিটার যদি দেখো 2 ন্যানোমিটার, নিউক্লিওজোম যখন ফর্মেশন হচ্ছে তখন হচ্ছে 10 ন্যানোমিটার। তার মানে আমরা নিউক্লিওজোমের ফাইবার যেটা পাবো সেটাও কিন্তু আমাদের 10 ন্যানোমিটার। এবার তাহলে আমরা পরপর ডায়াগ্রাম দিয়ে দেখে নিই কিভাবে সেই প্যাকেজিংটা এবারে
মানে কমপ্লিট হচ্ছে। তাহলে এই যে নিউক্লিওজোম ফর্মেশন হলো বা নিউক্লিওজোম ফাইবার তৈরি হলো, এই নিউক্লিওজোম ফাইবারটা আবার সুপার কয়েলিং হবে। তাহলে সুপার কয়েলিং হতে হতে একটা সময় সেখানে ক্রোমাটিন ফাইবার, তারপর থেকে ক্রোমাটিন তৈরি করবে, আলটিমেটলি সেটা ক্রোমোজোম ফর্মেশন করবে। তাহলে আমরা সেই ডায়াগ্রামটা এবারে দেখে নিই। এবার তাহলে আমরা সেই প্যাকেজিং প্রসেসটা পরপর দেখে নিই। প্রথমে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে সেই তাহলে ডিএনএ ডায়ামিটার হচ্ছে আমাদের 2 ন্যানোমিটার, এটা হচ্ছে 2 ন্যানোমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের ডিএনএ, তার ডায়ামিটার হচ্ছে 2 ন্যানোমিটার। এই 2 ন্যানোমিটারের ডিএনএ যেটা আছে তাহলে সে টোটাল লেন্থ কত 2.2 মিটার। তাহলে এই ডিএনএটা এবার র্যাপ অ্যারাউন্ড হবে, প্রত্যেকটা নিউক্লিওজোম চারিদিকে কি হবে 1 3/4 টার্ন কমপ্লিট করবে। তাহলে এবার যদি আমরা এটা নিউক্লিওজোম দিয়ে দেখাই, তাহলে এখানে আমাদের সেই হিস্টোন প্রোটিনগুলোকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম। তাহলে এগুলো হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন, তাহলে এগুলো হচ্ছে আমাদের হিস্টোন, মানে হিস্টোন অক্টামার। তাহলে এরকম ডিএনএ মলিকিউল যেটা আছে সেটা যদি এবারে এই হিস্টোন অক্টামারের চারিদিকে র্যাপ অ্যারাউন্ড হয়, তাহলে আমরা খুব সিম্পলি এইভাবে দেখলাম। তাহলে এবার কি হচ্ছে টার্ন করছে, অবশ্যই 1 3/4 টার্ন করছে। তাহলে এভাবে টার্ন কমপ্লিট করছে। তাহলে এবার এর ডায়ামিটার যদি আমরা দেখি সেটা কত হচ্ছে 10 ন্যানোমিটার। এবং এখানে যেটা ফর্মেশন হলো সেটাকে আমরা কি বলবো, আমাদের নিউক্লিওজোম ফাইবার, নিউক্লিওজোম ফাইবার ফর্মেশন হলো। তাহলে নিউক্লিওজোম ফাইবার তৈরি হয়েছে। তাহলে এক একটা নিউক্লিওজোমের ডায়ামিটার যদি 10 ন্যানোমিটার, তাহলে সেই ফিতে যেটা হবে সেই স্টিপ, তাহলে সেটাও আমাদের 10 ন্যানোমিটার হবে। এবার এই যে নিউক্লিওজোম ফাইবার তৈরি হলো, এটা আবার কয়েলিং হতে থাকবে। এমন ভাবে কয়েলিং হবে দে অ্যারেঞ্জ ইন সাচ এ ম্যানার দ্যাট একটা টার্নের মধ্যে 6টা নিউক্লিওজোম চলে আসবে। তাহলে কিরকম হবে, আমরা একটা ডায়াগ্রাম শুধু দেখাবো যে এমন ভাবে এটা অ্যারেঞ্জ হয়েছে। এবং প্রত্যেকটা এখানে যদি আমরা দেখাই তাহলে কি আছে H1 গুলোকে দেখে, তাহলে এখানে H1 আছে, H1, তাহলে এগুলো হচ্ছে আমাদের H1। তাহলে H1 এমন ভাবে এটা অ্যারেঞ্জ হবে যে H1 গুলো কাছাকাছি চলে আসবে। তাহলে H1 গুলো যেহেতু আমরা ব্লু কালার দিয়েছি, তাহলে ব্লু কালার দিয়ে এখানে দেখাই। তাহলে H1 হিস্টোন গুলো এরকম আমরা এইভাবে দেখিয়ে দিই, কাছাকাছি চলে এলো। এবং তার সঙ্গে যে নিউক্লিওজোম ছিল তারাও কি হবে এইভাবে কয়েল করবে। তাহলে নিউক্লিওজোম গুলো দেখানোর জন্য আমরা এইভাবে দেখিয়ে দিলাম। তাহলে এগুলো হচ্ছে আমাদের সেই হিস্টোন। তাহলে হচ্ছে আমাদের হিস্টোন। তাহলে এমন ভাবে হলো কি, তাহলে 1 2 3 4 5 6। তাহলে আমাদের নিউক্লিওজোম ফাইবার যেটা হয়েছে সেটা এবার কি হচ্ছে এইভাবে কয়েলিং হতে শুরু করছে। যখন এইভাবে কয়েলিং করছে তাহলে একটা টার্নের মধ্যে কতগুলো আসছে আমাদের 6টা। তাহলে আমরা 5টা মধ্যে আরেকটা দিয়ে দিলাম, তাহলে একটা টার্নের মধ্যে 6টা নিউক্লিওজোম চলে আসছে। তাহলে এখানে কত পাচ্ছি আমাদের 6টা নিউক্লিওজোম এখন একসঙ্গে চলে আসছে। তাহলে আমি এটাকে এবার সেম জিনিস যদি কন্টিনিউ হতে থাকে, তাহলে এরকম নিউক্লিওজোম 6টা টার্ন করেছে একসঙ্গে, টার্ন করার পর যদি সেটাই কন্টিনিউয়াসলি বারবার টার্নিং হতে হতে একটা মোটা ফাইবার তৈরি করে, তাহলে এখানে যে ফাইবারটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের 30 ন্যানোমিটারের ফাইবার। এই যে ফাইবার এটাকে বলা হবে সোলেনয়েড ফাইবার, সোলেনয়েড। তাহলে এটা হচ্ছে আমাদের সোলেনয়েড ফাইবার তৈরি করলো। সেই জন্য আমরা ডিএনএ প্যাকেজিং এর সোলেনয়েড মডেলও বলে থাকি অনেক সময়। তাহলে এই সোলেনয়েড ফাইবার যদি দেখেন, তাহলে এখানে আমাদের সেই ডিএনএ গুলো এইভাবে র্যাপ অ্যারাউন্ড হয়ে আছে। তাহলে এইভাবে সেই ডিএনএ এইভাবে প্যাকেজিং হতেই থাকছে। অর্থাৎ এইভাবে আমাদের সিম্পলি বোঝানোর জন্য তাহলে এরকম গঠন হতেই থাকছে। তাহলে এটা হচ্ছে আমাদের সোলেনয়েড ফাইবার, এটা হচ্ছে 30 ন্যানোমিটার। এবার সোলেনয়েড ফাইবার যেটা হলো সেটা এবার যদি আমরা এইভাবে ফোল্ডিং করতে থাকি, তাহলে আমরা সোলেনয়েড ফাইবারটাকে সিম্পলি একটা আমরা লাইন দিয়ে ড্র করে দেখাতে পারি। তাহলে আমাদের সোলেনয়েড ফাইবার যেটা হয়েছে সেটা যদি এবার এইভাবে কয়েলিং হতে থাকে, কোথাও বা লুজ কয়েলিং, কোথাও বা আমাদের তাহলে কোথাও এরকম কয়েলিং হতে পারে। তাহলে এই যে গঠনটা আমরা পেলাম, তাহলে এখানে কয়েলিংটা যদি দেখা যায় এটা হচ্ছে আমাদের লুজলি কয়েলড হয়েছে। সোলেনয়েড ফাইবারটা এবার কি হচ্ছে সেটা এবার এইভাবে ফোল্ডিং হতে থাকছে। তাহলে এই কয়েলিংটা যখন হবে, তাহলে এখানে যদি দেখা যায় এটা হচ্ছে আমাদের লুজলি কয়েলড হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইউক্রোমাটিন, যেটা জেনেটিক্যালি অ্যাক্টিভ। এবং এখানে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হেটেরোক্রোমাটিন হলো।
তাহলে এখানে যে ডায়ামিটারটা আমরা পাচ্ছি, তাহলে এটা যখন তৈরি করব এটা হচ্ছে 300 ন্যানোমিটার। তাহলে দেখো প্রথমে 2 ন্যানোমিটার ডিএনএ ছিল, তারপর সেটা নিউক্লিওজোম যখন ফর্মেশন করছে 10 ন্যানোমিটার হচ্ছে, সেই নিউক্লিওজোমটাই পরপর কয়েলিং হয়ে এমন ভাবে কয়েল হচ্ছে যে এক একটা টার্নে 6টা করে নিউক্লিওজোম থাকবে। তাহলে এইভাবে সেটা ফাইবার তৈরি করছে, সেটা হচ্ছে 30 ন্যানোমিটার সোলেনয়েড ফাইবার। এবার যখন দেখছি এই সোলেনয়েড ফাইবারটা কি হচ্ছে, কয়েলিং হতে থাকছে, তখন যে কয়েলিংটা করছে কোথাও লুজলি করছে, কোথাও বা টাইটলি। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা কালার করব, আমরা স্টেন করব, সেটা হালকা রং যেটা নেবে সেটা ইউক্রোমাটিন, যেটা গাঢ় রং নেবে সেটা হচ্ছে আমাদের ডার্ক স্টেন নিচ্ছে, সেটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। তাহলে এটা হচ্ছে আমাদের ইউক্রোমাটিন অর্থাৎ মানে আমরা এই ছোট্ট পার্ট এখান থেকে একটা পার্ট নিয়ে যদি দেখি তাহলে সেইটা হচ্ছে আমাদের এই গঠনটা। তার মানে শুধু এইটুকু পার্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা এই গঠনটা দেখতে পাচ্ছি। তাহলে এইটুকু দাগের মধ্যে এই জিনিসটা থাকছে, এই জিনিসটা কি দিয়ে তৈরি হয়েছে, আমাদের সেই নিউক্লিওজোম ফাইবার দিয়ে। তার মানে আমরা এখানে যেটা পেলাম সেটা কিন্তু আমাদের ক্রোমাটিন ফাইবার, ক্রোমাটিন ফাইবার ফর্মেশন হলো। তাহলে সেই ক্রোমাটিন ফাইবার যেটা, সেটা তাহলে আমাদের সেই সোলোনয়েড ফাইবার যেটা, সেটা কয়েলিং হওয়ার ফলে তৈরি হয়েছে। তাহলে সেটা 30 ন্যানোমিটার হয়েছে। তাহলে যেখানে লুজলি কয়েলিং হয়েছে সেটা হচ্ছে আমাদের ইউক্রোমাটিন, যেটা টাইটলি কয়েল হয়েছে তাহলে সেটা হচ্ছে আমাদের হেটেরোক্রোমাটিন। তাহলে এটা জেনেটিক্যালি অ্যাক্টিভ 30% থাকে এবং এটা হচ্ছে জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ 70% থাকে। তাহলে জিনগতভাবে এটা সক্রিয়, এটা জিনগতভাবে নিষ্ক্রিয়। এবারে যে ক্রোমাটিন ফাইবার যেটা হলো, ক্রোমাটিন ফাইবারটা যখন এবার আরো সুপার কয়েলিং, মানে ক্রোমাটিন ফাইবারটা এবার এইভাবে কয়েলিং, স্প্রিং এর মতন কয়েলিং যখন হবে, তখন যেটা আমরা পাবো তাহলে সেটাকে আমরা বলবো ক্রোমাটিন। তাহলে আমরা এখানে এবার যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ক্রোমাটিন। তাহলে আমরা এইভাবে দেখিয়ে দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রোমাটিড। তাহলে এই ক্রোমাটিডের একটা পার্ট, এইটুকু পার্ট যদি আমরা একটু ম্যাগনিফাই করি, তাহলে ম্যাগনিফাই করলে কি পাবো, আমরা এখানে যেটা পেলাম, মানে এইটুকু পার্ট ম্যাগনিফাই করে আমরা এই জিনিসটা পাচ্ছি, আবার তার এইটুকু পার্ট ম্যাগনিফাই করে এই জিনিসটা পাচ্ছি। তার মানে ডিএনএটা নিউক্লিওজোমের সঙ্গে কয়েলিং হয়েছে, তারপর সেই নিউক্লিওজোমটা সোলেনয়েড ফাইবার করেছে, সোলেনয়েড ফাইবারটা আবার কয়েলিং করেছে সুপার কয়েল, তখন হয়েছে আমাদের ক্রোমাটিন ফাইবার। তারপরে ক্রোমাটিন ফাইবার যেটা আমরা দেখছি সেটা আবার কয়েলিং করে তৈরি করেছে আমাদের ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিড যখন তৈরি করছে, তাহলে এর ডায়ামিটারটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের 700 ন্যানোমিটার। তাহলে 700 ন্যানোমিটার হচ্ছে, তাহলে এটা একটা ক্রোমাটিডের। এবার একটা ক্রোমোজোমের সঙ্গে কটা ক্রোমাটিড থাকে, তাহলে এবার একটা ক্রোমোজোমের সঙ্গে কি হবে, এরকম দুটো ক্রোমাটিড থাকছে, তখন তার ডায়ামিটারটা যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে আমাদের 1400 ন্যানোমিটার। তাহলে এই হচ্ছে আমাদের ডিএনএ প্যাকেজিং। এখানে যে ফরমেশনটা হলো, তাহলে এখানে যদি দেখি এখানে কি তৈরি করেছিল, তাহলে এটা তৈরি হয়েছে আমাদের ক্রোমাটিড। ক্রোমাটিড মানে একটা বাহু, মানে দুটো ক্রোমাটিড যখন থাকছে, তাহলে এবার সেটাকে আমরা কি বলবো, ক্রোমোজোম। তাহলে এটা আমরা ক্রোমাটিড বলছি, মানে এটাকেও ক্রোমোজোম বলতে পারো, কিন্তু আমরা এটা যেটা বলছি তার মানে এটা হচ্ছে রেপ্লিকেটেড ক্রোমোজোম। মানে সেল সাইকেলের এজের সাথে সেটা রেপ্লিকেট হওয়ার পরে দুটো ক্রোমাটিড তার মধ্যে থাকে, তাহলে সেটা আমরা মেটাফেজের সাথে গিয়ে দেখবো। তাহলে আমরা সেটাকেই তো দেখতে পাচ্ছি, তাহলে সেখানে একটা ক্রোমাটিড থাকবে না, সেখানে কটা ক্রোমাটিড থাকবে, দুটো। মানে এটা হচ্ছে রেপ্লিকেটেড ক্রোমোজোম, অর্থাৎ তার মধ্যে ক্রোমাটিড দুটো হয়েছে, অর্থাৎ রেপ্লিকেশনে ডিএনএ আমাদের 2C থেকে 4C হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের ক্রোমাটিডের 700 ন্যানোমিটার তার ডায়ামিটার, এটা হচ্ছে 1400 ন্যানোমিটার। তাহলে এইভাবে ডিএনএটা প্যাকেজড হয়ে আমাদের টোটাল যেটা মানে লেন্থ ছিল 2.2 মিটার। তাহলে এই 2.2 মিটার ডিএনএটা এইভাবে কয়েলিং করে করে সেটা কি হচ্ছে, ছোট্ট একটা জায়গায় চলে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের ডিএনএ প্যাকেজিং এর প্রসেস। এবার আমরা একটু এটাকে প্র্যাকটিক্যালি দেখে নেওয়ার চেষ্টা করি, নিউক্লিওজোম ফাইবার বা সোলেনয়েড মডেল পর্যন্ত কিভাবে দেখানো যেতে পারে। এবার তাহলে সেই আমরা সোলেনয়েড মডেল পর্যন্ত একটু দেখে নেব আমাদের সেই প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্টের সাহায্যে। যেমন আমরা এখানে একটা ওয়্যার বা তার ব্যবহার করেছি, তার সঙ্গে আমরা সেই বিটস বা পুঁতিগুলোকে ব্যবহার করা হয়েছে। প্রথমে যদি দেখি তাহলে এই যে আমাদের ডিএনএটা যদি দেখা যায় এটা, তাহলে এই ডিএনএটা হচ্ছে আমাদের 2 ন্যানোমিটার ডায়ামিটারের এবং এটা লেন্থ হচ্ছে আমার টোটাল, আমি লেন্থটা যদি টোটাল এখানে ধরি লেন্থটা, তাহলে সেটা হচ্ছে 2.2 মিটার। তাহলে এটাকে আমি ছোট্ট একটা জায়গায় নিয়ে আসবো কিভাবে, প্রথমে আমাদের 2 ন্যানোমিটার ডিএনএ যেটা, তাহলে এটা আমাদের সেই হিস্টোন অক্টামারের গায়ে জড়াবে। তাহলে আমাদের এই পুঁতিগুলোকে যদি আমরা হিস্টোন অক্টামার ধরে নিই, তাহলে আমাদের এই হচ্ছে আমাদের হিস্টোন অক্টামার। তাহলে এর গায়ে কি করে ডিএনএটা র্যাপ টানানো হবে, তাহলে এইভাবে যদি ডিএনএটা র্যাপ টানানো হয় কতটা হবে, 1 and 3/4। তাহলে 1 and 3/4 যদি এইভাবে আমাদের কয়েলিং করতে থাকে, তাহলে কি হচ্ছে, ডিএনএটা সেই হিস্টোন অক্টামারের গায়ে পেঁচে যায় 1 and 3/4, দেখ কোনো 3 আছে, তাহলে এর গায়ে যেটা পেঁচে আছে ওটা হচ্ছে আমাদের
কোর ডিএনএ, এবং এই একটা নিউক্লিওজোম ফরমেশন হচ্ছে একটা নিউক্লিওজোম ফরমেশন। তাহলে এক একটা ডায়ামিটার হচ্ছে 10 ন্যানোমিটার, ডিএনএটা হচ্ছে 2 ন্যানোমিটার। একটা নিউক্লিওজোম যখন ফরমেশন করছে তাহলে সেটা হচ্ছে আমাদের 10 ন্যানোমিটার। তাহলে একটা নিউক্লিওজোম আরেকটা নিউক্লিওজোম কানেক্টেড যেটা হচ্ছে এই যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এটা, তাহলে এটা হচ্ছে আমাদের লিঙ্কার ডিএনএ। তাহলে টোটাল যদি দেখা যায় নিউক্লিওজোম ফরমেশনে ইউজ হয়েছে 200 বেস পেয়ারের ডিএনএ। তাহলে এইভাবে ডিএনএটা যদি কলিং করতে থাকে তাহলে অনেকগুলো দেখো নিউক্লিওজোম পরপর প্রেজেন্ট হয়ে যে ফাইবার তৈরি করছে এটা হচ্ছে আমাদের নিউক্লিওজোম ফাইবার। এটা হচ্ছে 10 ন্যানোমিটারের ডায়ামিটারটা। এবারে নিউক্লিওজোম ফাইবারটা কি হবে, কয়েলিং হতে থাকে। তাহলে নিউক্লিওজোম ফাইবারটা এমন ভাবে কয়েলিং হবে, আমি বলেছিলাম যে একটা টানের মধ্যে কি হবে 6টা নিউক্লিওজোম থাকবে, এবং প্রত্যেকে এই যে নিউক্লিওজোম ফরমেশন করার পরে কোর ডিএনএটা এখানে টার্ন করার পরে প্রত্যেকের সঙ্গে কি আছে, ধরে নাও যে এখানে আমাদের H1 হিস্টোনটা আছে। তাহলে এমন ভাবে কয়েলিং হবে H1 হিস্টোনগুলো কাছাকাছি চলে আসবে এবং আমাদের হিস্টোন অক্টামার বা নিউক্লিওজোমগুলো বাইরের দিকে পরিধিতে অবস্থান করবে, এবং সেখানে একটা টানে 6টা। তাহলে এইভাবে যদি আমি দেখাই তাহলে দেখো একটা টার্ন কমপ্লিট যখন করেছে তাহলে কটা হয়েছে 1 2 3 4 5 6। তাহলে এইভাবে পরপর যদি কয়েলিং করতেই থাকে তাহলে এইভাবে কয়েলিং চলতেই থাকছে। তাহলে চলতে যদি থাকে তাহলে এরকম একটা মোটা ফাইবার পেয়ে যাব। ফাইবারের মুখটা কেমন হবে, তাহলে একটা টার্ন এরকম 6টা থাকবে। তাহলে সেই জিনিসটা টার্নিং হতে হতে যদি লম্বা একটা ফাইবার তৈরি করে তাহলে সেটা হচ্ছে সোলেনয়েড ফাইবার। তাহলে প্রথমে আমাদের এটা হচ্ছে ডিএনএ 2 ন্যানোমিটার, এটা হচ্ছে আমাদের সেই হিস্টোন অক্টামার। সেই হিস্টোন অক্টামারের গায়ে কি কে পেঁচিয়ে থাকবে, আমাদের ডিএনএ। তাহলে হিস্টোন অক্টামারটা কেমন, পজিটিভলি চার্জ এন্ড বেসিক, যেহেতু লাইসিন আর্জিনিন অ্যামিনো অ্যাসিড আছে, এবং আমাদের ডিএনএটা হচ্ছে নেগেটিভলি চার্জ এবং সেটা অ্যাসিডিক, এবং তার মধ্যে ফসফরিক অ্যাসিড থাকার কারণে সেটা নেগেটিভলি চার্জ। তাহলে পজিটিভ নেগেটিভ চার্জের কারণে তারা খুব সহজেই একে অপরকে অ্যাট্রাক্ট করবে। তাহলে পরস্পর তারা কি করবে, ডিএনএটা সেই হিস্টোন অক্টামারের চারদিকে র্যাপ অ্যারাউন্ড হবে এবং তাকে ধরে রাখবে H1 হিস্টোন। তাহলে এইভাবে একটা নিউক্লিওজোম ফরমেশন হচ্ছে, এটাকে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখলে বিটস অন স্ট্রিং স্ট্রাকচার আমরা দেখব। তাহলে এটাই যে ফাইবার তৈরি করলে এটা হচ্ছে নিউক্লিওজোম ফাইবার। তাহলে এই নিউক্লিওজোম ফাইবারটা যদি কয়েলিং করতে থাকে তাহলে কয়েলিংটা এমন ভাবে করবে, তাহলে কি বললাম এই যে একটাই 6টা চলে আসবে। তাহলে এইভাবে কয়েলিং তো চলতেই থাকে। তাহলে মোটা একটা ফাইবার দেখবো, তাহলে তার পরিধিতে যদি দেখো তাহলে কটা করে থাকবে, 6টা করে নিউক্লিওজোম থাকবে। তাহলে এই ফাইবারটা তৈরি হওয়ার পর সেটাই আবার কি হবে, এইভাবে কয়েলিং করতে থাকবে। তাহলে তখন তৈরি হবে ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন ফাইবারটা যখন আরো সুপার কয়েলিং করবে তখন সেটা হয়ে যাবে ক্রোমাটিড। তাহলে আমরা এই ক্রোমাটিডের ছোট্ট পার্ট সেটাকে ম্যাগনিফাই করে দেখছি, তার মধ্যে ক্রোমাটিন ফাইবারটা কয়েল হয়েছে। আবার ক্রোমাটিন ফাইবারের মধ্যে যদি দেখা যায় একটা ছোট দাগ, তাহলে এটার মধ্যে কি রয়েছে, তাহলে সোলেনয়েড ফাইবার যেটা সেটাই এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আছে। তাহলে একটা দাগ মানে কাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সোলেনয়েড ফাইবারকে। সোলেনয়েড ফাইবারটা কি দিয়ে তৈরি, নিউক্লিওজোম ফাইবার, যেটা এমন ভাবে কয়েল হয়েছে যে একটাতে আমাদের সেই 6টা নিউক্লিওজোম থাকবে। নিউক্লিওজোমটা যদি দেখা যায় তার মানে হিস্টোন প্রোটিন এবং কোর ডিএনএ বা লিঙ্কার ডিএনএ তার একত্রিত হয়ে সেই ডিএনএটা এর গায়ে র্যাপ অ্যারাউন্ড হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ডিএনএ প্যাকেজিং। তাহলে আমাদের 2.2 মিটার লং ডিএনএটা এইভাবে যদি প্যাকেজিং হতে থাকে তাহলে ছোট্ট একটা জায়গা, অর্থাৎ কয়েলিং তারপর সুপার কয়েলিং হতে হতে সেটা নিউক্লিয়েট মানে কোষটা তো ছোট, তাহলে সেই কোষের ছোট্ট ডায়ামিটারের মধ্যে বা তার মধ্যে যে নিউক্লিয়াস আছে ছোট্ট জায়গা 10⁻⁶ মিটার, তাহলে সেই জায়গাটাতে কয়েলড হয়ে সেখানে প্রেজেন্ট থেকে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ডিএনএ প্যাকেজিং। তাহলে আমাদের লং ডিএনএটা কিভাবে প্যাকেজড হয়ে ডিএনএটা সেই আমাদের ছোট্ট নিউক্লিয়াসে থাকছে, তাহলে আমরা এইভাবে বুঝতে পারি। তাহলে আমাদের নিউক্লিওজোম মডেল বা আমরা সোলেনয়েড মডেলও বলতে পারি। তাহলে সেই মডেলের সাথে ব্যাখ্যা করতে পারি কিভাবে আমাদের 2 ন্যানোমিটারের ডায়ামিটারের ডিএনএটা 2.2 মিটার যেটা লং, সেটা 10 ন্যানোমিটারের একটা ডায়ামিটার তৈরি করলো নিউক্লিওজোম ফাইবার, তারপর 30 ন্যানোমিটারের সোলেনয়েড ফাইবার, তারপর 300 ন্যানোমিটারের আমাদের ক্রোমাটিন ফাইবার। সেখানে ই ক্রোমাটিন হেটেরোক্রোমাটিন কয়েলিং এর উপর ডিপেন্ড করছে, সেটা টাইটলি আর লুজলি কয়েল হয়েছে। তারপর আসছে আমাদের ক্রোমাটিন যেটা হচ্ছে 700 ন্যানোমিটার, এবং তারপরে যখন ক্রোমোজোম ফর্মেশন করছে সেটা হচ্ছে আমাদের 1400 ন্যানোমিটার। তাহলে দেখো ক্রোমোজোমটা কত ছোট্ট একটা জায়গায় চলে এলো আমাদের অত লম্বা ডিএনএটাকে প্যাকেজ করে। তার মানে ডিএনএ প্যাকেজিং মেইনলি আমাদের হিস্টোন প্রোটিন এন্ড নন হিস্টোন প্রোটিন সাহায্য করবে। তাহলে আমরা যখন বললাম যে হিস্টোন প্রোটিন আমাদের এই কাজগুলো করলো, কিন্তু এখন আমরা নন হিস্টোন প্রোটিনের কথা বলিনি। নন হিস্টোন প্রোটিন কোথায় সাহায্য করবে, এই যে ক্রোমাটিন ফাইবার তৈরি হওয়ার পরে এবার যখন কয়েলিংটা হচ্ছে অর্থাৎ ক্রোমাটিড বা ক্রোমোজোম ফর্মেশন হবে, তখন আমাদের নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন এনএইচসি আমরা বলতে পারি, নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন সেখানে হেল্প করবে। তাহলে এইভাবে ডিএনএ প্যাকেজিং। তাহলে আমাদের সোলেনয়েড মডেল পর্যন্ত কিন্তু হিস্টোন প্রোটিন কয়েলিং এ সাহায্য করে, কিন্তু আফটার সোলেনয়েড ফাইবার যখন সেটা ক্রোমাটিন ফাইবার বা আমাদের ক্রোমাটিড ক্রোমোজোম ফর্মেশন করছে তখন কিন্তু নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন সাহায্য করবে। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের ডিএনএ প্যাকেজিং প্রসেস। থ্যাংক ইউ সো মাচ।